আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর কলাবাগানে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ১৪ জন আটক। মোহাম্মদপুরে উপদেষ্টা ফরিদা আক্তার ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ। সমান অধিকার ও সমসুযোগের লক্ষ্যে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি থাকলেও নেতৃত্বে এখনো পিছিয়ে। চরম অযত্ন আর অবহেলায় পড়ে আছে নারায়ণগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো। দিবস কেন্দ্রিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও সারা বছর থাকে মাদকসেবীদের দখলে। নানা উদ্যোগের পরও ঠেকানো যাচ্ছে না সাগর দূষণ। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে উঠছে বিভিন্ন ধরনের বর্জ্য। বড় ছাড় দিয়েও টানতে পারছে না পর্যটক। এবং সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী অন্তত ১৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর। বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তরের পর মামলা হয়। পুলিশ জানায় আটককৃতদের সাথে আরও কেউ জড়িত কিনা তদন্ত চলছে। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই বিপ্লবের পর দেশের স্থিতিশীলতায় যাদের বড় ভূমিকা রাখার কথা তাদের অনেকের বিরুদ্ধে উঠছে অস্থিতিশীল করবার অভিযোগ। কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ ১৪ জন রাসেল স্কয়ারে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। পরে তার প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। খবর পেয়ে যৌথ বাহিনী তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করে। কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ১৪ জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। 999-এ আমরা ফোন পেয়ে আমরা যাই, ওই দিক থেকে সেনাবাহিনীও আসে। এসে ওই বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে 14 জনকে আটক করতে সমর্থ হয়। এই ঘটনায় 14 জন আটক আছে। 14 জন সহ অজ্ঞাতনামা আরও 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে সমন্বয়ক বা আহ্বায়ক পদ বিলুপ্ত করা হয়েছে, তারপরও এসব পরিচয়ে অনৈতিক কাজ করছে অনেকেই। তাদের সতর্ক করছে পুলিশ। আইন নিজের হাতে তুলে নেবে না। যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। কেউ কোথাও কোনো ব্যক্তি কোথাও নিজের থেকে কোনো অপারেশন বা কোনো অভিযান পরিচালনা করতে পারবেন না। এদিকে মোহাম্মদপুরে সমাজচিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়েছে কয়েকজন যুবক। তাদের ধরতে অভিযান জোরদার করেছে যৌথ বাহিনী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতি। এতে আতঙ্ক বাড়ে সাধারণ মানুষের। তাই এখন শক্ত অবস্থানে গেছে সরকার। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে যৌথ বাহিনী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও চিম্বক ফরহাদ মজহারের মালিকানাধীন শস্য প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানে গতরাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের এই প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানটির সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করে সিটিটিসির বোম ডিপোজাল ইউনিট। পুলিশ জানিয়েছে এগুলো সুতা দিয়ে পেঁচানো 10 ইঞ্চি লম্বা বস্তু, যাতে পেট্রোল ছিল। আগুনের সংস্পর্শ পেলে এগুলো জ্বলে উঠত। পরে সিটিটিসির বোম ডিপোজাল ইউনিট বোমা সদৃশ্য দুটি বস্তু সেখান থেকে সরিয়ে নেয়। আন্তর্জাতিক নারী দিবস আজ।
বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজ ও পরিবারের নারীর কৃতিত্বে স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ 1975 সালে 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশেও সরকারি বেসরকারি বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও সংস্থা দিবসটি পালন করছে। এবারে নারী দিবসের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন। এই বছরের প্রতিপাদ্যে নারী অর্থনৈতিক ক্ষমতায়নকে গুরুত্বারোপ করা হয়েছে। উন্নত বাংলাদেশ গড়তে উন্নত বিশ্বের সাথেই তাল মিলিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক নারী দিবসে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিল নারীরা। লক্ষ লক্ষ ছাত্রী বিভিন্ন ক্যাম্পাসে দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছে। বাংলাদেশে অদম্য মেয়েরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমহিমায় এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নারীর অর্জনকে স্বীকৃতি দিতে অদম্য নারী পুরস্কার ও বেগম রোকেয়া পদক প্রদান সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে নারীর অধিকার অপরিহার্য শর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, নারীরা যেন সমাজে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত বলেও জানান তিনি। তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীর অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার ও নারী শিক্ষায় ব্যাপক প্রসারের জন্য নানান উদ্যোগ নিয়েছেন। শিক্ষাবৃত্তির আওতায় এনেছিলেন ছাত্রীদের। তারেক রহমান বলেন, বদলে যাওয়া বিশ্বের কর্মপরিবেশে নারীর সরব উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জুলাই বিপ্লবে আইন শৃঙ্খলা বাহিনী গুলির সামনে দাঁড়িয়ে নিরাপত্তার প্রাচীর গড়ে তোলেন নারীরাই। জীবনের ঝুঁকি নিয়ে গণ অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে রাজপথে সরব ছিলেন এই নারী যোদ্ধারা। অনেকেই আবার সরাসরি নেতৃত্ব দিয়েছেন সামনের সারি থেকেই। এমন দুই পরিচিত মুখ উমামা ফাতেমা এবং সামান্তা শারমিন। আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস গড়া এই কারিগরদের সাথে কথা বলেছেন রিপোর্টার রাসনা দাস। দেশের গভীর সংকটে সব রক্তচক্ষুকে উপেক্ষা করেন জুলাই বিপ্লবের যোদ্ধারা। জীবনের ঝুঁকি নিয়ে সরব থাকেন রাজপথে, যার প্রথম সারি থেকে সহযোদ্ধাদের সাহস, অনুপ্রেরণা জুগিয়েছেন নারীরা। আর কতদিন ভয় পাবেন? ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। দেশের ইতিহাসে এর আগেও নানা আন্দোলন সংগ্রামে নারীদের উপস্থিতি ছিল, তবে এবার 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে সামনে থেকে লড়াই করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যান নারীরা। উমামা ফাতেমা বাংলাদেশের এই নতুন রূপের কারিগরদের অন্যতম একজন। আইন শৃঙ্খলা বাহিনীর গুলি আর ছাত্রলীগের হামলা হুমকি উপেক্ষা করে স্বৈরাচার বিরোধী স্লোগান তোলেন জুলাই বিপ্লবে। অনেক বড় মন নিয়ে কিন্তু আমরা তখন রাস্তায় নেমেছিলাম যে আমরা আসলে পরিবর্তন চাই, কিন্তু 5 আগস্টের পরে যেভাবে করে আমরা দেখেছি নারীদেরকে আসলে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, সেটার ইম্প্যাক্ট কিন্তু ওভারঅল নারীদের মধ্যে পড়েছে। এবং আমি দেখেছি যারা আমাদের ফিমেল কমিউনিটিরা আছে তারা কিন্তু আগের মতো এনগেজ হইতে চায় না। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর যখন আইন শৃঙ্খলা বাহিনী হত্যাকাণ্ড চালায়, তখন সরকার পতনের এক দফা আন্দোলনেও সরব থাকেন উমামা ফাতেমা। এই দুই দলের যে টোকেনিজমের মাধ্যমে নারীদেরকে প্রেজেন্ট করা এবং দেখা যাচ্ছে বিবাহ সূত্রে নারীদেরকে দলের নেত্রী আকারে প্রেজেন্ট করা, এই চর্চাগুলোর কারণে কিন্তু নারীদের রাজনীতিতে ও সাধারণ নারীদের রাজনীতিতে আসা পথটা আসলে বন্ধ হয়েছে। আমাদের ফ্যামিলিরা তো নিশ্চয়ই এখন চাইবে না যে তার ফ্যামিলির মেয়ে কোনোভাবে দীপুমণি হোক বা শেখ হাসিনা হোক। গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক সভা সমাবেশ, মিছিল কিংবা রাজপথের ন্যায্য দাবি আদায়ে দেশের নারীদের উপস্থিতি দেখা গেলেও 24-এর অভ্যুত্থানে নেতৃত্বের সম্মুখ সারিতেই ছিলেন সামান্তা শারমিনও। বাংলাদেশের রাজনীতির একটা নতুন ধারায় আমরা প্রবেশ করছি এবং যেই ধারাটা আসলে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সাথে সম্পর্কিত, সেইটা আর পরবর্তী বাংলাদেশে মানে অভ্যুত্থান হচ্ছে একটা আমাদের টাইমলাইন,
এবং এটা একটা গাইডলাইন। এটার আগে পরে কখনো কিছু এক হবে না। 5 আগস্টে বড় ধরনের পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টায় দেশের এই মেধাবীরাও। যারা পরিবারের জায়গা থেকে কোনো ধরনের ফ্যাসিলিটেশন ছাড়াই নিজেরা নিজেদের যোগ্যতায় উঠে এসছে, তাদেরকে যদি আমরা মোর ফ্যাসিলিটেট করতে পারি, তাদেরকে যদি আরো গ্রুমিং করার মাধ্যমে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বাংলাদেশের পুরো বাংলাদেশের পুরো পলিটিক্যাল যে সিনারিও আছে, পুরো দৃশ্যপটে আমরা হয়তো সেই ভাইব্রেন্সি মেয়েদের দেখতে পাবো। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই প্রজন্মের রাজনীতি নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তা ধরে রাখার তাগিদ আসছে। কখনো বাংলাদেশকে অ্যাজ এ স্টেট, একটা রাষ্ট্র হিসেবে স্ট্যাবলিশ করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বিগত আওয়ামী লীগ শাসনামলে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী এবং মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় OHCHR। জাতিসংঘের সংস্থাটি সম্প্রতি এক প্রতিবেদনে এই আহ্বান জানায়। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সহ আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা সুরক্ষিত আচরণবিধির প্রেক্ষিতে বিচারাধীন এসব ফৌজদারি মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। চরম অযত্ন আর অবহেলায় পড়ে আছে নারায়ণগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একাধিক ভাস্কর্য ও স্মৃতিসৌধ। শুধু দিবস কেন্দ্রিক পরিচ্ছন্নতা চলে এইসব স্থানে, সারা বছর আর কেউ খোঁজ নেয় না। ফলে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে জায়গাগুলো। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ও ভিডিওতে রিপোর্ট করছেন মাহবুব কবির চপ্পল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শুরুতে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা। এতে শহীদ হন 3 জন। স্বাধীনতার পর এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। পাশাপাশি চাষাড়া বিজয় স্তম্ভ, পঞ্চবটি মুক্তিযুদ্ধ স্মৃতিফলক, বক্তাবলী স্মৃতিসৌধ, শহরের 2 নম্বর রেলগেট, খানপুর, হাজীগঞ্জ সহ কয়েকটি স্থানে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন ভাস্কর্য। কিন্তু অযত্ন আর অবহেলায় এসব এখন অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়েছে জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য বিভিন্ন স্থানে শহরের স্তম্ভ তৈরি করা হয়েছে, সেগুলো আসলে রক্ষণাবেক্ষণের কারণে এগুলো এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেখানে দেখা যায় নেশাগ্রস্ত লোক এখানে বিরাজ করেন। একজন নাগরিক হিসেবে আমি মনে করি এগুলি সংরক্ষণে তাদের কোনো ব্যর্থতার কথা আমরা শুনতে চাই না। তারা যেন এটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করে। জেলা প্রশাসক জানান, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনিও চান এসব জায়গায় সারা বছর তদারকি থাকুক, সেজন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আমাদের এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ভাস্কর্যগুলো আছে, আমরা সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে কয়েকটি প্রজেক্ট, বিজয় স্তম্ভ সহ আরও কয়েকটি প্রকল্প গ্রহণ করেছি, যাতে সারা বছর এগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এসব স্থাপনা তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা। নানা উদ্যোগের পরও ঠেকানো যাচ্ছে না সাগর দূষণ। এখনো জোয়ার ভাটায় কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে ওঠে প্লাস্টিকের বোতল সহ বিভিন্ন ধরনের বর্জ্য। পর্যটন সংশ্লিষ্টরা বলেন, পর্যটক ও স্থানীয় বাসিন্দারা সচেতন না হলে দূষণ রোধ করা কঠিন। এদিকে রমজান মাসে 60 থেকে 70% ছাড় দিয়েও পর্যটক টানতে পারছেন না হোটেলগুলো। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করা গেলে 12 মাসই বিদেশি পর্যটকে মুখরিত থাকবে সমুদ্র সৈকত। কক্সবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। দখল দূষণে বিপন্ন
নদীমাতৃক বাংলাদেশের অধিকাংশ নদ নদী, খাল বিল, হাওর ও মুক্ত জলাশয়। দূষণ থেকে রক্ষা পাচ্ছে না বঙ্গোপসাগরও। সমুদ্র সৈকতে প্রায়ই দেখা যায় প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন ধরনের আবর্জনা। দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে সুগন্ধা পয়েন্টের বালুচরে নির্মাণ করা হয়েছে 50 ফুট উঁচু বিশাল প্লাস্টিক দানব ভাস্কর্য। এটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার একদল শিল্পী। সমুদ্র থেকে সংগ্রহ করা 10 মেট্রিক টন প্লাস্টিক বজ্র দিয়ে তৈরি ভাস্কর্য যে মানুষকে পুরোপুরি সচেতন করতে পারেনি তার উদাহরণ এখনো সৈকতে ভেসে আসা আবর্জনা। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, যদি এরই মধ্যে এটি নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে এখানে দূষণ রয়েছে, এখানে প্লাস্টিক বোতল এগুলো সমুদ্র সৈকত থেকে ভেসে ওঠে। এমনকি এখানে কিছু অব্যবস্থাপনা, বিশেষ করে হকারদের দৌরাত্মের কথা বলা হয়েছে, বিভিন্ন হয়রানির কথা বলা হয়েছে। এসব যদি সমাধান করা যায় তাহলে আমাদের যে আরও যদি বিশেষ করে এটা ব্র্যান্ডিং করা যায়, যে আমাদের যে এই কক্সবাজার সমুদ্র সৈকত দেশের 1 নম্বর পর্যটন কেন্দ্র হিসাবে এটিকে যদি বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়া যায়, ব্র্যান্ডিং করা যায়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যদি পর্যটকরা এখানে আসে তাহলে আমাদের দেশের ভাবমূর্তি যেরকম বিদেশে উজ্জ্বল হবে, একই সাথে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক রেভিনিউ আসবে। Look at the Dubai. 50 years ago, Dubai was nothing. There is a fisherman. Now there is a world biggest economy there because of tourism sector. আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালে বলেন, নিরাপত্তার পাশাপাশি বিশুদ্ধ বায়ু ও পানির নিশ্চয়তা দিতে না পারলে পর্যটন খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন কঠিন হবে। টুরিস্ট যে বাংলাদেশে নিয়ে আসা বা সেই যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করাটা, এই কাজগুলো কিন্তু হচ্ছে না। এগুলো প্রপার এখন ইমপ্লিমেন্টেশনের কাজে যেতে হবে। প্ল্যানিং তো অনেক আমরা দেখি, কিন্তু ইমপ্লিমেন্টেশনে না গেলে আসলে বিদেশিরা বাংলাদেশে ভ্রমণের জন্য আসবে না। এদিকে প্রথম রোজা থেকে পর্যটক শূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত। হোটেল মোটেলের 80% রুম খালি। বিশেষজ্ঞরা বলেন, পবিত্র রমজান মাসে দেশীয় পর্যটক উপস্থিতি কম হওয়াই স্বাভাবিক। এ সময়টাতে বিদেশিদের আকৃষ্ট করা গেলে একদিকে যেমন লোকসানের মুখে পড়তে হবে না ব্যবসায়ীদের, অন্যদিকে বিদেশিদের আগমনে আসবে বৈদেশিক মুদ্রা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার। সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী অন্তত 162 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। এদিকে আসাদপন্থী আলাউইথ বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আত্মসমর্পণ না করলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে আসাদপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে 250 জনেরও বেশি মানুষ মারা যান। এরপর আলাউইথ সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে শারার সিরীয় বাহিনী। এই অভিযানের পাশাপাশি 162 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধন তৈরির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিল শিক্ষার্থী, ডাক্তার ও নার্সদের মাঝে সম্পর্ক যেমন দৃঢ় করবে, তেমনি পড়াশোনা ও কাজের ক্ষেত্রে উৎসাহ পাবেন সবাই, এমনটাই মনে করেন শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। নানা আয়োজনের মধ্য দিয়ে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করে রমজানের গুরুত্ব, মর্যাদা ও ফজিলত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল। সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় বিষয় নিয়ে যেমন আলোচনা হয়, পাশাপাশি প্রদর্শিত হয় রমজানের গুরুত্ব নিয়ে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার রচিত ও পরিচালিত নাটিকা, সেই সাথে হামদনাথ। আমাদের এই প্রোগ্রামটা মেইনলি ছিল ইফতারি আয়োজন, কিন্তু এই ইফতারি আয়োজনটাকে আরো বেশি রোমাঞ্চকর করার জন্য ম্যাম এখানে হামদের আয়োজন রেখেছিলেন, কবিতা ছিল এবং আমরা একটা মঞ্চ নাটকও দেখেছি। আমরা এটাতে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি, সম্পর্কে জানলাম এবং আমরা সবাই একসাথে আজকে ইফতার করেছি। এটার নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড আদ্দিন মেডিকেলের যে স্টুডেন্টরা তারা আজকে সবাই একসাথে ইফতার করেছি। এটা আমাদেরকে ভবিষ্যতে একসাথে কাজ করার অনেক স্কোপ জাগিয়ে দিবে। এরকম প্রোগ্রাম প্রতি বছর আয়োজন করা হলে আমরা ডক্টর এবং নার্সরা সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। রমজানের সংযমের শিক্ষা অন্যের মাঝে ছড়িয়ে দিতে এবং আল্লাহর ইবাদতে মনোযোগী হতে আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। পবিত্র মাসের মর্যাদা রক্ষা করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি, ভালো ভালো কাজগুলি করি, হালাল রুজির খোঁজ করি,
জিহ্বার সংযত রাখি। এই বয়সের ইবাদতটা আল্লাহর কাছে খুব পছন্দ, কারণ এই বয়সে আমাদের মন মানসিকতা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। আমরা যদি তওবা করে আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার এবং ভালো থাকার তৌফিক দান করবেন। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারী অধিকার ফোরামের জেলা সভানেত্রী সাজিদা খাতুন। এই আয়োজন আরো সুন্দর করে আগামীতে যাতে উপস্থাপন করতে পারেন এই সুযোগ দেন, এই আশাবাদ আমি এই ফাউন্ডেশনের কাছে ব্যক্ত করছি। আমরা আশা করব আমাদের মেয়েরা সংবেদনশীল হবে, তারা তাদের পিতামাতাকে তারা সম্মানের সাথে দেখবে, সম্মানের চোখে দেখবে। শিক্ষার্থীদের জন্য এমন একটি ব্যতিক্রমী ইফতার মাহফিল শুধু ধর্মীয় শিক্ষা নয়, ডাক্তার ও নার্সদের মধ্যে সুন্দর একটি বন্ধন তৈরি করবে বলে আশা প্রকাশ করেন মেডিকেল কলেজ ও নার্সিংয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ধর্মীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার ব্যাংক খাতের ওপর বড় পরিসরে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে একথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ওপর শুল্ক আরোপও করতে চান তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে কিয়েভের সাথে মস্কো শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং মস্কোর সম্পর্ক উন্নয়নে রাশিয়ার ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন। তবে আপাতত সেই পরিকল্পনা থেকে কিছুটা সরে যাচ্ছে হোয়াইট হাউস। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে সদর উপজেলা হাজীপুর বাজার থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে মেষ্টা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের পলাশ মিয়া, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ ফরমান। সদর থানার ওসি আবু ফয়সুল মোহাম্মদ আতিক জানান, স্থানীয় হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে যৌথ বাহিনী তাদের আটক করে। তারা ৩ জনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত। পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের শিরোপা লড়াইয়ে আগামীকাল ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই নিয়ে টানা ৩ বছর ৩টি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামছে দুইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত। ফাইনালেও অবশ্য ফেভারিট হিসেবে খেলতে নামবে রোহিত শর্মার দল, কারণ গ্রুপ পর্বে কিউইদের ৪৪ রানে হারিয়েছিল তারা। তবে ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নিউজিল্যান্ডও আরেকটি ট্রফি জয়ের জন্য মাঠে নামবে। ইতিহাস বলে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে এই দুদল দুবার মুখোমুখি হয়েছে, আর দুবারই শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। এবারও সেই ধারা ধরে রাখতে মরিয়া কিউইরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু রোববার বাংলাদেশ সময় বেলা ৩টায়। সৌদি প্রো লিগে আল শাবাবের সাথে ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। অবশ্য এই ম্যাচে ফেভারিট হিসেবেই খেলতে নামে তারা, কিন্তু খেলার ধারার বিপরীতে ৪৪ মিনিটে মরক্কোর স্ট্রাইকার আবদেল রাজাক হামেদের গোলে লিড নেয় আল শাবাব। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ম্যাচে ১-১ গোলে সমতা ফেরান আইমান ইয়াহিয়া। এই গোলের রেশ না কাটতেই ইনজুরি টাইমের ৭ম মিনিটে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে মোহাম্মদ আল ফাতিহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। এই সুযোগে ৬৭ মিনিটে মোহাম্মদ আল শিরেক ম্যাচে ২-২ সমতা ফেরান। এই ড্রতে ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানেই রইল তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানীর কলাবাগানে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ ১৪ জন আটক। মোহাম্মদপুরে উপদেষ্টা ফরিদা আক্তার ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ।
সমান অধিকার ও সমসুযোগের লক্ষ্যে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি থাকলেও নেতৃত্বে এখনো পিছিয়ে। চরম অযত্ন আর অবহেলায় পড়ে আছে নারায়ণগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো। দিবস কেন্দ্রিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও সারা বছর থাকে মাদকসেবীদের দখলে। নানা উদ্যোগের পরও ঠেকানো যাচ্ছে না সাগর দূষণ। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে উঠছে বিভিন্ন ধরনের বর্জ্য। বড় ছাড় দিয়েও টানতে পারছে না পর্যটক। এবং সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী অন্তত 162 জনের মৃত্যুদণ্ড কার্যকর। বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।